বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারি নামক একটি কবিতা আলোচনা করব। তোমরা যারা আইসিএসসির ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য এই কবিতাটি রয়েছে। চলো তাহলে কবিতাটি আমরা আলোচনা শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুঃখহারি যে কবিতা এবং কবির নাম লেখা রয়েছে। দেখো, আমরা এই কবিতার শুধু যে আলোচনা করব তা নয়, এই কবিতাটি সম্পর্কে অনেক কথাই বলবো এবং সবশেষে কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমে আগে কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেই। এখন আমরা কবি পরিচিতি সম্পর্কে দেখে নেব। দেখো, বাঙালির চিরন্তন গর্ব রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যে উত্তরকালে একজন কবি হবেন তার আভাস তার ছোটবেলাতেই পাওয়া গিয়েছিল। 7-8 বছর বয়স থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথের কাব্য ধীরে ধীরে পরিণতির পথে অগ্রসর হয়েছে। সীমা থেকে তিনি অসীমের দিকে যাত্রা করেছেন। রূপ থেকে অরূপে তার বিচরণ ঘটেছে। পরিশেষে দুয়ের মিলন ঘটেছে। কবি সীমার মাঝে অসীমকে দেখতে পেয়েছেন। রূপসাগরে ডুব দিয়ে অরূপ রতন খুঁজে পেয়েছেন। বিশ্বকবির জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ অর্থাৎ 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। আর মৃত্যু বা প্রয়াণ 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। আমরা আজ এই কবিতাটি আলোচনা করছি। এই কবিতাটির উৎস দেখো, উৎস হলো আলোচ্য কবিতাটি শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তা এই কবিতাটি আলোচনা করবার আগে কিছু কথা বলে নিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখহারি কবিতাটি তার বিখ্যাত শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতার মূল বিষয়বস্তু হল মা ও সন্তানের মধ্যেকার এক গভীর, মধুর ও নির্মল সম্পর্ক। কবিতাটিতে একটি ছোট শিশুর মনে সরল ও অকৃত্রিম আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখানো হয়েছে কল্পনা ও রোমাঞ্চ। শিশুটি তার মাকে নিয়ে দেশান্তরে বা দূর দেশে পাড়ি দেওয়ার কল্পনা করেছিল। তাছাড়া মায়ের প্রতি অসীম ভালোবাসা। সে মনে করে সাগর পাড়ে গিয়ে সে সোনা, মুক্তো এবং অন্যান্য অনেক মূল্যবান সম্পদ কুড়িয়ে আনবে। এছাড়াও পরিবারের প্রতি মমতা। শুধু নিজের জন্য নয়, সে তার দাদা ও বাবার জন্য মেঘে ওড়া পক্ষীরাজ ঘোড়া এবং কনকলতার চারা নিয়ে আসবে। তবে এসবের মধ্যে সবচেয়ে মূল্যবান 7 রাজার ধন মালিক সে কেবল তার মায়ের জন্যই তুলে রাখবে। সংক্ষেপে, সন্তানের চোখে তার মায়ের স্থান সবার উপরে এবং মায়ের স্নেহের কাছে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তুচ্ছ। এটাই এই কবিতার মূল বার্তা। আমরা এবার এই কবিতাটি একটু আলোচনা করে নেব। দেখো, দুঃখহারি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো তুমি থাকবে ঘরে। শিশুটি তার মাকে বলেছিল যে ধরো তুমি ঘরে থাকবে, আমি যেন যাব দেশান্তরে, মানে দেশ বিদেশে, দেশান্তরে আমি ঘুরে বেড়াবো। ঘাটে আমার বাঁধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি। মানে ঘাটে আমার তরি বা নৌকা বাঁধা রয়েছে, সব জিনিসপত্র ভরে নিয়েছি। ভালো করে দেখো তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে। মানে ভালো করে একটু চিন্তা করে দেখো তো তোমার জন্য আমি কি নিয়ে আসবো। চাস কি মা তুই এত সোনা, মানে তুমি কি এত এত সোনা চাও, বলো একবার আমাকে, আমি সেটি তোমার জন্য নিয়ে আসবো। সোনার দেশে করবো আনাগোনা, মানে আমি সোনার দেশে যাব, গিয়ে তোমার জন্য নিয়ে আসবো। সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে। সোনার চাপা ফোটে সেথায় গাছে, মানে আমি সোনামতি নদীর তীরের কাছে যাব, সেখানে সোনার ফসল মাঠে, প্রত্যেকটা মাঠে যেন সোনার ফসল ধরে আছে। এছাড়াও সোনার চাপা ফুল সেখানে গাছে গাছে ফুটে থাকবে। না কুড়িয়ে আমি তো ফিরবো না, মানে আমি তোমার জন্য সবকিছু কুড়িয়ে নিয়ে আসবো। পড়তে কি চাস মুক্ত গেথে হাড়ে, মানে হাড়ের মধ্যে কি মুক্ত তুমি পড়তে চাও। জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে, আমি সেই মুক্ত আনার জন্য জাহাজ বেয়ে আমি সাগর পাড়ে পাড়ি দিব শুধুমাত্র তোমার জন্য। সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে, মানে সেখানে সকালবেলা হলে ফুলের উপরে মুক্তগুলি দোল খায়। টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে, যত পারি আনবো ভারে ভারে। মানে
টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে, মানে ঘাসের কোলে সেগুলো পড়ে থাকে মুক্তোগুলো। যতটা পারি আমি ভরে ভরে নিয়ে আসবো। দাদার জন্য আনবো মেঘে ওড়া, পক্ষীরাজের বাচ্চা দুটো ঘোড়া। সে দাদাকেও ভোলেনি, সে দাদার জন্য কি আনবে? পক্ষীরাজের দুটো বাচ্চা ঘোড়া। বাবার জন্যে আনবো আমি তুলি, কনকলতার চারা অনেকগুলি, মানে বাবার জন্য সে কনকলতা চাপা ফুলের চারা অনেকগুলি তুলে আনবে। তোর তরে মা দেব কৌটা খুলি, 7 রাজার ধন মানিক একটি জোড়া। শেষ পর্যন্ত তিনি বলেছে বা শিশুটি বলেছে, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য 7 রাজার ধন মানিক এক জোড়া আমি নিয়ে আসব। আমরা যদি কবিতার সারমর্ম আরেকবার দেখি তাহলে এরকম দাঁড়ায়, একটি ছোট্ট কিশোর কল্পনা করেছে যে সে দেশ দেশান্তরে ঘুরবে তার ঘাটে বাঁধা নৌকাখানি নিয়ে। মায়ের কাছে তার জিজ্ঞাসা, সে মায়ের জন্য কি আনবে? মা যদি সোনা চান তবে সে সোনার দেশে যাবে। সোনামতি নদীর তীরে যে সোনার ফসল, সোনায় চাপা আছে তা কুড়িয়ে আনবে। মায়ের যদি মুক্ত পড়ার ইচ্ছা হয় তবে কিশোর বালক জাহাজ বেয়ে সাগর পাড়ে যাবে আর ফুলের ওপর থেকে মুক্তগুলি যা ঘাসের ওপর পড়ে সেগুলি নিয়ে আসবে। দাদার জন্য সে পক্ষীরাজের দুটো বাচ্চা ঘোড়া আনবে। বাবার জন্য কনকলতার চারা আর মায়ের জন্য মহামূল্যবান 7 রাজার ধন এক জোড়া মানিক আনবে। এইভাবে সে আপনজনের জন্য সেরা উপহার এনে দুঃখ দূর করে আনন্দ দিতে চেয়েছিল তাদের পরিবারকে। আমরা যদি কবিতার শিরোনাম একটু দেখি তাহলে এরকম দাঁড়ায়, এই কবিতায় এক কিশোর কল্পনায় তার মা, দাদা ও বাবার দুঃখ দূর করার স্বপ্ন দেখেছে। সে নৌকা কিংবা জাহাজে চেপে দেশ দেশান্তরে যাবে। মায়ের জন্য সোনা অথবা মুক্তো, দাদার জন্য দুটি পক্ষীরাজ ঘোড়ার শাবক, বাবার জন্য কনকলতার চারা, তাছাড়া মায়ের জন্য 7 রাজার ধন এক জোড়া মানিক আনবে। এভাবে সে তার আপনজনদের দুঃখ হরণ করবে। অতএব শিরোনামটি সার্থক। আমাদের কবি যে নাম দিয়েছে দুঃখহারি, আমরা এখানে দেখেছি এখানে দুঃখকে হরণ করার কথাই বলা হয়েছে, তাই শিরোনামটি সার্থক হয়েছে। এবারে আমরা এই কবিতার প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব। দেখো, সঠিক উত্তরটি বেছে তাতে টিক চিহ্ন দিয়ে যাও। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব ড্যাশ। এখানে 4টি করে অপশন রয়েছে, উত্তর হবে দেশান্তরে। 2 নম্বর দেখো, ভালো করে দেখো তো মনে করি, কি এনে মা দেব ড্যাশ তার, মানে তোমার তার। গ নাম্বার, পড়তে কি চাস ড্যাশ গেথে হারে, জাহাজ বেয়ে যাব সাগর পারে। তাহলে পড়তে কি চাস মুক্ত গেথে হারে। এবারে এই কবিতার এক কথায় উত্তর দেখে নেব। শিশুটি কোথায় যাওয়ার কল্পনা করেছে? শিশুটি দেশান্তরে যাওয়ার কল্পনা করেছে। ঘাটে কি বাধা আছে? ঘাটে শিশুটির নৌকা বাঁধা আছে। সোনার ফসল সোনায় চাপা কোথায় আছে? সোনামতি নদীর তীরের কাছে সোনার ফসল ও সোনার চাপা ফুটে আছে। শিশুটি জাহাজ বেয়ে কোথায় যাবে? সে তরি বেয়ে সাগর পাড়ে যাবে। 5 নম্বর, সে দাদার জন্য কি আনবে? সে দাদার জন্য পক্ষীরাজের দুটো বাচ্চা ঘোড়া আনবে। 6 নম্বর, সে তার বাবার জন্য কি আনবে? সে তার বাবার জন্য কনকলতার অনেকগুলো চারা তুলে আনবে। এবারে 2-3টি বাক্যের উত্তর। ছোট শিশুটি কোথায় কিভাবে যাবে বলে কল্পনা করেছে? শিশুটি তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘাটে বাঁধা নৌকো করে দেশান্তরে যাবে বলে কল্পনা করেছে। 2 নম্বর, শিশুটি সোনার দেশে আনাগোনা করতে চেয়েছে কেন? শিশুটি তার মায়ের সোনার চাহিদা মেটানোর জন্য সোনার দেশে আনাগোনা করতে চেয়েছে। 3 নম্বর, সোনামতি নদী তীরের কাছে কি কি আছে? সোনামতি নদী তীরের কাছে মাঠে সোনার ফসল আছে, সেখানে চাপা গাছে সোনার চাপা ফুল ফোটে। 4 নম্বর, শিশুটি মায়ের কাছে সাগর পাড়ের সকালবেলায় কি বর্ণনা দিয়েছে? শিশুটির কল্পনা অনুযায়ী সাগর পাড়ে সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে। বস্তুত এই মুক্তগুলি হচ্ছে শিশির বিন্দু, আর সেই মুক্তোর ন্যায় শিশির বিন্দুগুলি সকাল হতেই টুপ টুপ করে নিচে থাকা ঘাসের কোলে পড়ে। সে এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। 5 নম্বর দেখো, সোনার দেশ শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর দেখো, সোনার দেশ বলতে যে দেশে প্রচুর সোনা মেলে
এবং যে দেশে সোনার ফসল ফলে, মানে সোনার ফসল ফলানো হয়েছে। এখানে দুটি অর্থে এখানে সোনার দেশ শব্দটি ব্যবহৃত হয়েছে। ১ নাম্বার দেখো, মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। আলোচ্য উদ্ধৃতিটি কার লেখা কোন কবিতার অংশবিশেষ? আলোচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারি কবিতার অংশবিশেষ। ছেলেটি কোথায় যেতে চাইছে? ছেলেটি দেশান্তরে যেতে চাইছে। তরী কোথায় বাঁধা আছে? তরীটি ঘাটে বাঁধা আছে। ঘ নাম্বার, মার কাছে ছেলে কি প্রশ্ন করেছে? ছেলেটি মাকে প্রশ্ন করেছে যে তার মার জন্য সে দেশান্তর থেকে কি এনে দেবে। তার কি এত এত সোনা চাই? ২ নাম্বার দেখো, সেখানে মা সকালবেলা হলে ফুলের ওপরে মুক্তগুলি তোলে। সেখানে বলতে কোথায়? সেখানে বলতে সাগর পাড়ে। মুক্তগুলি কোথায় দোলে? মুক্তগুলি ফুলের ওপর দোলে। ফুলগুলি কোথায় কিভাবে পড়ছে? ফুলগুলি টুপটুপিয়ে ঘাসের কোলে পড়ছে। এবারে বাক্য রচনা দেখো। আনাগোনা। বন্ধুর বাড়িতে আমার প্রায়শই আনাগোনা আছে। দেশান্তর, আমার মামা দেশান্তরে চললেন। টুপটুপিয়ে, খড়ের চাল দিয়ে টুপটুপিয়ে বৃষ্টি পড়ছে। নদী তীরে, নদী তীরে অনেক গরু চড়ে বেড়াচ্ছে। সাগর পাড়, তামিলনাড়ু সাগর পাড়ে অবস্থিত। ভাড়ে ভাড়ে, কুলিরা ট্রেনে ভারী ভারী মালপত্র তুলছে। এখানে দেখো কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। সোনার দেশে করব আনাগোনা, এটি অধিকরণ কারকে এ বিভক্তি। দাদার জন্য আনবো মেঘে ওরা, পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া, এটি নিমিত্ত কারকের জন্য বিভক্তি। জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে, অধিকরণ কারকে এ বিভক্তি। আমি যেন যাব দেশান্তরে, এটিও অধিকরণ কারকে এ বিভক্তি। কি এনে মা দেব তোমার তরে, নিমিত্ত কারকে তরে বিভক্তি। চাস কি মা তুই এত এত সোনা, কর্মকারকে শূন্য বিভক্তি। এবারে দেখো বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। দেশ থেকে দেশীয়, মাঠ থেকে মেঠো, সোনা থেকে সোনালি, জাহাজ থেকে জাহাজি, ফুল থেকে ফুলেল, মেঘ হলো মেঘলা। এবার শব্দগুলি প্রতিশব্দ মানে সমার্থক শব্দ। বাবা পিতা, সাগর সমুদ্র, মেঘ জলদ, মা জননী, নদী সরিত, সোনা কাঞ্চন, ঘোড়া অশ্ব, রাজা ভূপতি। এবারে বিপরীত শব্দ। বাধা মুক্ত, যাবো আসবো, বাচ্চা বুড়ো, ভালো মন্দ, সকালবেলা বিকেলবেলা, একটি অনেকগুলি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরকম আরো অনেক ভিডিও তৈরি করব শুধুমাত্র তোমাদের জন্য। আজ এ পর্যন্তই।